বাংলাদেশে বলপূর্বক গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অবসানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তিকরণ সহ ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। একই সঙ্গে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার কাজে সামরিক বাহিনীর সম্পৃক্ততা প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন 2009 বাতিল বা মৌলিক সংশোধন, সাময়িকীকৃত সন্ত্রাস বিরোধী নীতি পরিত্যাগ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2009-এর 13 ধারা বাতিলের আহ্বান জানানো হয়েছে। সব বাহিনীকে কঠোর আইনগত জবাবদিহির আওতায় আনার সুপারিশও করা হয়। কমিশনের মতে ডিজিএফআই ও এনএসআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোকে বছরের পর বছর ধরে অপব্যবহার করা হয়েছে, বিশেষ করে সর্বশেষ সরকারের সময়। ব্যাংক দখল, মিডিয়া হাউস দখল কিংবা ইন্টারনেট রাজনীতিতে হস্তক্ষেপ গোয়েন্দা সংস্থার কাজ নয়। এসব বন্ধ করতে হলে শক্ত রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। গতকাল সোমবার গুলশান অ্যাভিনিউয়ে কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এস আলমের পক্ষে ডিজিএফআই গিয়ে ইসলামী ব্যাংক দখল করেছে। এটা কি ডিজিএফআই এর কাজ ছিল? বা মিডিয়া দখল করা কি কোনো গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর কাজ? এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় কমিশন। গুমে র্যাব ও ডিজিএফআই এর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে কমিশন জানায়, র্যাব যেমন কুখ্যাত ছিল, কিছু ক্ষেত্রে ডিজিএফআই আরও বেশি কুখ্যাত হিসেবে বিবেচিত হয়েছে। তবে ডিজিএফআই বিলুপ্ত নয়, সংস্কার জরুরি। সংস্থাটির এসওপি ও কার্যক্রমে পরিবর্তন এনে নির্ধারিত দায়িত্বের বাইরে কাজ করা বন্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ধারা 13 অনুযায়ী সত্যতা নিশ্চিত না হওয়া গুমের অভিযোগগুলো 4 ধাপে তদন্ত ও নিষ্পত্তির জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত অগ্রগতি পর্যবেক্ষণ করে আগামী 6 মাসের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অনুসন্ধানে সারা দেশে প্রায় 40টি ডিটেনশন সেন্টার চিহ্নিত ও পরিদর্শন করা হয়। এর মধ্যে র্যাবের রয়েছে 22 থেকে 23টি ডিটেনশন সেন্টার। পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, ডিবি ও সিটিটিসির ব্যাটালিয়ন সদর দপ্তর ও সিপিসিতেও ডিটেনশন সেন্টারের অস্তিত্ব পাওয়া যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক ঘটনায় একক বাহিনী গুম সংগঠিত করলেও কিছু ঘটনায় একাধিক বাহিনী ধাপে ধাপে যুক্ত ছিল। উদাহরণ হিসেবে বলা হয়, কোনো ঘটনায় প্রথমে ডিবি তুলে নিয়ে পরে ডিজিএফআই এর কাছে হস্তান্তর করেছে। তবে অধিকাংশ ঘটনাই একক বাহিনীর মাধ্যমে ঘটেছে। নিখোঁজদের ভাগ্য নির্ধারণে কমিশন দেশের বিভিন্ন জেলায় সন্দেহভাজন ক্রাইম সিন, পিকআপ ভ্যান, আয়নাঘর ও ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে। ময়মনসিংহে একটি বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থানের সন্ধান পাওয়া যায়, যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে বলে ধারণা করা হয়। দাফনকৃত লাশগুলোর মাথায় গুলির চিহ্ন ছিল এবং 2 হাত পেছনে বাঁধা ছিল। বরিশালের বলেশ্বর নদী ও বরগুনার পাথরঘাটায় ডাম্পিং জোনেরও সন্ধান মেলে। বরিশালে 2টি লাশ উদ্ধার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়। অজ্ঞাত লাশের ছবি ব্যবহার করে মিউনিসিপ্যাল ইমার্জেন্সি রেকর্ড সহ বিভিন্ন সূত্রের সঙ্গে সমন্বয়ে অনুসন্ধান চালানো হয়। কমিশন অজ্ঞাত ও বেওয়ারিশ লাশ শনাক্তে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি ব্যাপক ডিএনএ ডাটাবেস গঠনের সুপারিশ করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2024 সালের 15 সেপ্টেম্বর কমিশনটি গঠিত হয়। ম্যান্ডেট ছিল 2009 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সংঘটিত বলপূর্বক গুমের ঘটনা অনুসন্ধান, গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও শনাক্তকরণ এবং ঘটনার প্রেক্ষাপট নির্ধারণ। ম্যান্ডেট বাস্তবায়নে কমিশন বিভিন্ন সরকারি সংস্থার নথি পর্যালোচনা, পরিদর্শন ও যাচাই বাছাই করে। এ সময় ডিজিএফআই ও র্যাব পরিচালিত জেআইসি ও টিএফআইসি, র্যাব সদর দপ্তর ও ব্যাটালিয়ন, এনএসআই, ডিবি, সিটিটিসি, পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হয়। গোপন বন্দিশালার সন্ধান পেলে সেগুলো অপরিবর্তিত রাখার নির্দেশ দেওয়া হয়। কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআই এর আয়নাঘর ও র্যাব সদর দপ্তরের ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক রাখার প্রক্রিয়া তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা
উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য সংশ্লিষ্ট বিভাগের উপস্থিতিতে এসব গোপন বন্দিশালা পরিদর্শন করেন। কমিশনে দাখিল হওয়া ৯,১৯১টি অভিযোগের মধ্যে একাধিকবার দাখিলকৃত ২,৩১৩টি এবং প্রাথমিক যাচাইয়ে গুমের সংজ্ঞার বাইরে বিবেচিত ১,৩১০টি অভিযোগ বাতিল করা হয়। ফলে ৫,৫৬৮টি অভিযোগ সক্রিয় বিবেচনায় আসে। এর মধ্যে ২৫১ জন এখনও নিখোঁজ এবং ৩৬ জনের ক্ষেত্রে গুমের পর লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজদের অবস্থান নির্ধারণে বর্তমান ও সাবেক কর্মকর্তা, সন্দেহভাজন ব্যক্তি, গুমভুক্ত পরিবারের সদস্য ও বেসামরিক সাক্ষীসহ ১১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি ৭৬৫ জন গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের একাধিকবার সাক্ষাৎকার নেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত থেকে প্রত্যাবর্তনকারী ব্যক্তিদের তথ্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবি সেক্টর কমান্ডারদের কাছ থেকে সংগ্রহ করা হলেও সেখানে গুমের শিকার কারো নাম পাওয়া যায়নি। তবে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের বালিশার বাসিন্দা মোহাম্মদ রহমতুল্লাহর চাঁপাইনবাবগঞ্জের গোমেস্তাপুর সীমান্ত দিয়ে প্রত্যাবর্তনের একটি ঘটনা কমিশনের অনুসন্ধানে উঠে আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক প্রথম দফায় ১,০৫২ জন এবং দ্বিতীয় দফায় ৩,২৮৫ জন বাংলাদেশির তালিকা পেলেও যাচাই শেষে গুমের শিকার কারো নাম পাওয়া যায়নি। তথ্য অসম্পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হালনাগাদ ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় ২৫% গুমের ঘটনায় র্যাব, ২৩% ঘটনায় থানা ভিত্তিক সাধারণ পুলিশ এবং বাকিগুলোতে ডিজিএফআই, সিটিটিসি, ডিবি ও অন্যান্য ব্যাটালিয়ন জড়িত। বহু ক্ষেত্রে র্যাবকে সমন্বয়কারী বা পরিকল্পনাকারী হিসেবে পাওয়া গেছে। অভিযোগের ধরন বিশ্লেষণে এটি রাষ্ট্রীয় সমর্থনে গড়ে ওঠা একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চার ইঙ্গিত দেয়। প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনের আগে ৬ মাস থেকে ১ বছর সময়ে গুমের ঘটনা বেড়েছে। ২০১৩, ২০১৭ ও ২০২২ সাল থেকে এই প্রবণতা স্পষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অনুসন্ধানের সময় অনেক ক্ষেত্রে আলামত ধ্বংসের চেষ্টা দেখা যায়। কমিশনের নির্দেশনার পর আলামত সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ আগস্টের পর আলামত ধ্বংসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের এখতিয়ারভুক্ত বলে জানানো হয়। কমিশনের সুপারিশে রয়েছে বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসেবে কিছু আয়নাঘর সংরক্ষণ করে জাদুঘরে রূপান্তর। সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। কমিশন ইতোমধ্যে ২টি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থার সুপারিশ করা হয়। পুনরাবৃত্তি রোধে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিঅ্যাড্রেস অ্যাক্ট ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়নে সহায়তা করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, তারা কোনো রাজনৈতিক দল নয় এবং রাজনৈতিক বার্তা দেওয়ার অবস্থানেও নেই। তবে নাগরিক হিসেবে প্রত্যাশা, ভবিষ্যতে কোনোভাবেই গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না এবং গুম বিরোধী আইন কার্যকরভাবে বাস্তবায়িত হবে। কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ধাপে ধাপে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ প্রতিবেদন আপলোড করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।